নীতির পরিবর্তন ক্ষেত্রে এটা যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পলিসি তারা নির্ধারণ করে, কোনো সাংবাদিকের কারণে নীতির পরিবর্তন হয় না। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রায় এক দশক পর গত 11 সেপ্টেম্বর দেশে ফেরেন মানবাধিকার সংস্থার রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারী। Could you please provide more insight into the US position? So, as I said, a few things. Number one, our condolences. এক দশক ধরে আন্তর্জাতিক মঞ্চে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, মানব পাচার, নারী ও শিশুর প্রতি সহিংসতা, জলবায়ু পরিবর্তন সহ নানান ইস্যুতে সরব তিনি। জনাব মুশফিকুল ফজল আনসারী, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, সরকার পরিবর্তন না হলে কি দেশে ফিরতে পারতেন? না, পারতাম না। সেক্ষেত্রে আপনার করণীয় কী হতো? তাহলে কি যে সরকার পরিবর্তন বলতে হলো যে আমাদের যে গণ অভ্যুত্থান, অর্থাৎ এই যে ফ্যাসিস্ট সরকারের যে পলায়ন, সরকার প্রধান শেখ হাসিনা এবং তার দোসররা, বাংলাদেশ মানুষ একটা মুক্তির আকাঙ্ক্ষা করেছিল, সেই আকাঙ্ক্ষার পথে বাংলাদেশ এখন উঠেছে। একটা ট্রেনটি তার লাইনে উঠেছে, এখনও গন্তব্যে পৌঁছে নাই। তো গন্তব্যে পৌঁছা পর্যন্ত যেটা করা দরকার, যা করা দরকার একজন সাংবাদিক হিসেবে, সেটাই আমি করবো। নিশ্চয়ই আপনারাও তাই করছেন। আপনার সাংবাদিকতা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে কী ধরনের পরিবর্তন এনেছে বা কোন কোন ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? প্রথমত হলো নীতির পরিবর্তন ক্ষেত্রে এটা যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পলিসি তারা নির্ধারণ করে, কোনো সাংবাদিকের কারণে নীতির পরিবর্তন হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রের যেটা হচ্ছে যে অ্যাটেনশন, যেটাকে বলা হয় দৃষ্টি আকর্ষণ এবং নীতিগুলোকে সামনে আগানোর ক্ষেত্রে, ধরেন আপনি আমাকে প্রশ্ন করছেন বলে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, স্বভাবতই আমি এই ইন্টারভিউ কারণে আমি কিছু প্রস্তুতি নিতে হয়েছে। কোনো স্বাভাবিকভাবে যাদেরকে আমি প্রশ্ন করছি তারাও প্রস্তুতি নিতে হয়েছে, প্রস্তুতি নিতে হলে পরে এই জিনিসগুলো সামনে চলে আসে, তখন একটা কাজ হয়। তো এই বিষয়গুলো একটা প্রভাব রাখে। যে এটা হলো জবাবদিহিতার ক্ষেত্রে, সব দেশেই এটাই হলো, সাংবাদিকরা জবাবদিহিতা নিশ্চিত করে দেশে এবং দেশের বাইরে। জবাবদিহিতা নিশ্চিত করা, যুক্তরাষ্ট্রেরও জবাবদিহিতার ব্যাপার আছে। তারা বরং বেশি, যুক্তরাষ্ট্র একটা বৃহৎ রাষ্ট্র, তারা এখন সুপার পাওয়ার হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু তারা তো সারা বিশ্বের গণতন্ত্র, মানবাধিকার এসব তারা দেখভাল করছে, অন্যান্য বিষয়ে তাদের ভূমিকা আছে। সেই জন্য তাদেরকেও জবাবদিহিতা আনার ব্যাপার আছে, যে তোমরা কী করছো। জাতিসংঘ একটি ইন্টারন্যাশনাল গ্লোবাল প্ল্যাটফর্ম, তাদেরও জবাবদিহিতার ব্যাপার আছে। শুধু বাংলাদেশ নিয়ে না, বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা আপনারা দেখবেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনেন। এই প্রশ্নগুলো করার ফলে যেটা হয় যে তারা যে উত্তরগুলো দেন, এটার জন্য একটা হোমওয়ার্ক হয়। এই হোমওয়ার্কটা যে কোনো দেশ, যেখানে যে সমস্ত বিষয়ে ভালনারেবিলিটি আছে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, রুল অফ ল, ফ্রিডম অফ এক্সপ্রেশন, তখন এগুলিতে কাজ হয়। প্রচলিত আছে যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ভারতীয় লেন্সে দেখে, আপনার কি তাই মনে হয়? আমিও একই প্রশ্ন করেছি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, সেই প্রশ্নটি আমি যুক্তরাষ্ট্রের পলিসি মেকারদের করি, যে তোমরা হোয়াই নট, তোমরা কি সরাসরি দেখো কি না। তবে একটা বিষয় হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা নির্ধারণ করেছে, সেখানে লিডারশিপ তারা ভারতের উপর দিয়ে রেখেছে, কারণ এখানে চাইনিজ ব্যাপার আছে, জিও পলিটিক্যাল নানা ইস্যুজ আছে, সেটা নিয়ে একটা বিস্তর আলোচনা। তবে যেটি হলো যে বাংলাদেশকে তারা যেটি বলেছেন, যেটা আমাদেরকে প্রায়ই আশ্বস্ত করেন প্রাইভেট লেভেল এন্ড পাবলিক লেভেলে, যে তারা সরাসরি এঙ্গেজড হচ্ছেন, এবং এঙ্গেজ হয়েছেন বলে তারা অনেকগুলি বাংলাদেশের বিষয়ে তারা নীতির প্রবর্তন করেছেন। তারা ভিসা সি নীতি ঘোষণা করেছেন, তারা র্যাবের উপরে স্যাংশন দিয়েছেন, তারা একটা বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য অনেক এঙ্গেজড হয়েছেন, অনেক পয়সা খরচ করেছেন, অনেক বাজেট দিয়েছে, স্ট্রেংথেনিং ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করা, অ্যান্টি কারাপশন, এসব বিষয়ে গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে এটা তারা কাজ করেছেন। আপনি ইন্দো প্যাসিফিকের কথা বলেছেন, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিকের যে কৌশলগত জায়গায় বাংলাদেশের গুরুত্ব কতখানি বলে আপনি মনে করেন? বাংলাদেশের গুরুত্ব আছে বলেই তারা অনেক বেশি এঙ্গেজড হয়েছেন, এখন এঙ্গেজমেন্ট অনেক বেশি। তবে সেই এঙ্গেজমেন্টে যাতে সরাসরি হয়, সরাসরি যাতে ঢাকা ওয়াশিংটন একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং বাংলাদেশকে তারা পার্টনারশিপ আওতায় নিয়ে নিয়েছে। একটা ওয়ান অফ দি, নানা কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পার্টনার, ওয়ান অফ দি লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। তো অর্থনৈতিক অংশীদার, সামাজিক, পলিটিক্যাল নানা অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। সুতরাং বাংলাদেশের গুরুত্ব নানা কারণে, এবং বাংলাদেশের ট্রেড ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হচ্ছে লার্জেস্ট সিঙ্গল ডেস্টিনেশন। আমাদের জাতীয় যে 20% আমরা তাদের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা 20%-এর মতো, 18% আমাদের টোটাল এক্সপোর্টের 18% যুক্তরাষ্ট্রে। সুতরাং এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের যে নানা, সেখানে যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের যে ইনভলভমেন্ট, তো নানা কারণে বাংলাদেশের গুরুত্ব আছে, এবং এই গুরুত্বটা আরও বেড়েছে এখন। ভারতের রাজনীতি এবং ভারতের পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে?
সেটা যুক্তরাষ্ট্র ভালো বলতে পারবে তারা কিভাবে দেখছে। আমি অবজার্ভ করতে পারি যে তারা যুক্তরাষ্ট্র বিশেষ করে গত নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু আমি প্রশ্ন করার কারণে তারা সেটি বলেছে, যেমন আমরা দেখেছি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ভারতের ইস্যুগুলোকে তারা অ্যাড্রেস করতে চাইতো না, কারণ ভারতে যে ভালনারেবিলিটি আছে, সেখানে মত প্রকাশের স্বাধীনতার ব্যাপক ধরনের অবক্ষয় আছে, সেখানে মানবাধিকারের লঙ্ঘন আছে, সেখানে মাইনরিটিসদের উপরে নির্যাতনের বিষয় আছে। এইগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের এক ধরনের নির্লিপ্ততা, যেটা আমি অ্যাড্রেস করেছি যে তোমরা এটা কেন অ্যাড্রেস করছো না, এবং এটা খুব ব্যাপকভাবে অ্যাড্রেস করেছে, খুব শক্তভাবে দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্র অ্যাড্রেস করেছে গত নির্বাচনের আগে, যার কারণে ধরেন অরবিন্দ কেজরিওয়াল এবং অ্যারেস্টের বিষয়, এবং ঝাড়খণ্ডের যে গভর্নর যাকে ইলেকশন আগে দিয়ে গ্রেফতার করলো, কংগ্রেসের ফান্ড তারা অ্যাকাউন্টস ফ্রিজ করে দিল, এসব বিষয়ে যখন প্রশ্ন করেছি, এর উত্তর দেওয়ার কারণে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ইউএস অ্যাম্বাসেডার ইন নিউ দিল্লি তাকে সামন করেছে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারা এটা খুব সরাসরিভাবে তারা বলেছে যে এইসব বিষয়ে অবশ্যই আমরা ইন্ডিয়ার সাথে আমরা অ্যাড্রেস করি। তারা এই হিউম্যান রাইটসের ভায়োলেশনের বিষয়ে তারা অ্যাড্রেস করে, তারা মাইনরিটিসদের বিষয়টাকে অ্যাড্রেস করে। তো সুতরাং এইসবের ভিতর দিয়ে কিন্তু আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা বিশাল অর্থনৈতিক সম্পর্ক আছে। তারা প্রায় ধরেন সেখানে $1 ট্রিলিয়ন একটা এঙ্গেজমেন্ট, আইসিটি, ইনফরমেশন টেকনোলজি শেয়ারিং, নানা বিষয়ে তাদের সেখানে আছে। একটা বিশাল ডায়াসপোরা ইন্ডিয়ান ডায়াসপোরা যুক্তরাষ্ট্রে আছে, তাদের নানা কারণে তাদের ইন্ডিয়ান বংশোদ্ভূত, যদিও তারা আমেরিকান পলিসি, বাট অরিজিন তো ধরেন সেখান থেকে গিয়েছে, তাদের একটা ইনভলভমেন্ট সব জায়গাতেই আছে, এবং এটা বড় রাষ্ট্র, স্বাভাবিকভাবে তাদের একটা বিশাল ডায়াসপোরা কমিউনিটি আছে, এবং তারা যে সমস্ত ক্ষেত্রে কন্ট্রিবিউট করার কথা সে সমস্ত ক্ষেত্রে তারা অভিন্ন স্বার্থে কন্ট্রিবিউট করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন। এই মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র কোয়াড আছে, তারা কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে? প্রথমত হলো যুক্তরাষ্ট্র খুব বক্তব্যের কারণে কোনো সময় কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপনি ইউ ক্যান সে এনিথিং এভরিথিং, যুক্তরাষ্ট্র দেখে কি অ্যাক্ট করছে সেটার ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় তারা দেখে যে তাদের যে ডিপ্লোমেসি, তাদের ন্যাশনাল সিকিউরিটি, এগুলি কোনো ক্ষেত্রে কোনো হার্ম হচ্ছে কিনা সে বিষয়ে তারা, এবং এটা যুক্তরাষ্ট্রের অ্যাক্ট করার কিছু না। 7 সিস্টার তো ইন্ডিয়া বাংলাদেশের বিষয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে যতটা চিন্তিত, কিন্তু সে দেশের মণিপুর রাজ্যের বিষয়ে ততটা তার মন্তব্য দেখা যাচ্ছে না। এই বিষয়টা রাহুল গান্ধীও বলেছে। আপনি কিভাবে দেখেন এবং যুক্তরাষ্ট্রের বিষয়টা কিভাবে দেখছেন? সেখানে তো এক ধরনের কর্তৃত্ববাদের উত্থান ঘটেছে, যদিও সর্বশেষ নির্বাচনে ভারতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স এসছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এক ধরনের জবাবদিহিতার মধ্যে আসছেন, অপোজিশন তাকে জবাবদিহিতার মধ্যে একটা তারা বলে গাঠবন্ধন সরকার, জোট সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সাথে অ্যাকাউন্টেবল আগে যেরকম একটা কর্তৃত্ববাদের দিকে যাচ্ছিল, আমরা দেখেছি অনেক ধরনের ইস্যুস সেখানে তৈরি হয়েছে, যেটা আমি শুরুতে বললাম। আপনি মণিপুরের কথা বলছেন, কীভাবে মণিপুরের রাজ্যদেরকে মানুষকে কীভাবে গুলি করে মারা হচ্ছে। আপনি কাশ্মীরের কথাটি বলতে পারেন, কীভাবে অধিকার তাদেরকে হরণ করা হচ্ছে। মাইনরিটিস, মুসলমানদের আপনার মনে রাখতে হবে 200 মিলিয়ন মুসলমান সেখানে বাস করে, তাদেরকে কিভাবে একটা মাইনরিটিস হিসেবে তাদের ধর্ম চর্চার কারণে কিভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের বিষয়টাকে বিকৃতভাবে চিত্রকৃত করা হয়েছে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে, সেটা হিন্দুর কারণে না, যে কেউ হয়তো আওয়ামী লীগ করে, কোনো হিন্দুর ধর্মাবলম্বী, বাট আওয়ামী লীগ করার কারণে তাদেরকে উপর আক্রমণ করা হয়েছে, বা তারা আক্রমণের শিকার হয়েছে, অথবা তারা যেহেতু আগে আক্রান্ত হয়েছে তারা এটা রিভেঞ্জ নিয়েছে। এগুলো কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা ছিল রিভেঞ্জের বিষয়, যদিও এটা সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে আমাদেরকে। কিন্তু যেভাবে ভারত জুড়ে চিত্রিত করেছে ইন্ডিয়ান রাইট উইং মিডিয়াগুলো, যে এখানে বোধহয় সব হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, মন্দিরে মারা হচ্ছে, এবং এই ফ্যাক্ট চেকিংগুলি খুব সুন্দরভাবে করেছে বিবিসি এন্ড এএফপি। কংগ্রেসের নেতা শশী থারুর উনি কিন্তু তার টুইটকে পরে চেঞ্জ করেছেন, যে না, আমরা এক ধরনের খবর জানছিলাম, এখন সেই খবরগুলো আমরা ভিন্নভাবে জানতে পারছি। এটা তো ওপেন, এবং এই সরকার সবচেয়ে বেশি ভালো কাজটা করেছে, যেটা আমি একজন সংবাদকর্মী হিসেবে সাধুবাদ দিই, যে কোনো দিনই এটা সম্ভব ছিল না, দীর্ঘদিনই এটা সম্ভব ছিল না। যে কোনো সাংবাদিক এই দেশে আসতে পারবে, বিদেশি সাংবাদিক এসে সে রিপোর্ট করতে পারবে, সে সরজমিনে দেখতে পারবে। এটা যদি এইরকম ঘটনা ঘটতো তাহলে তো সরকার এটা চেপে রাখতো, দীর্ঘকাল কোনো বিদেশি সাংবাদিকদেরকে ভিসা দেওয়া হয় না এই দেশে। তো সুতরাং সেটা তারা উন্মুক্ত করে দিয়েছেন সকলের জন্য। বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কেমন দেখেন আপনি? রাজনীতি এবং ইসলাম দুটি, এটা আমার ব্যক্তিগত ধারণা। ইসলাম তো এটা আমিও একজন প্র্যাকটিসিং মুসলিম, তো সেইটার সঙ্গে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইসলামকে ব্যবহার করে সবচেয়ে বেশি রাজনীতি করেছে শেখ হাসিনা।
সে কোনো সময় যখন দরকার সে তখন মাথায় পট্টি বেঁধেছে, হাতে তসবি নিয়েছে, যখন দরকার নাই তখন সে ছুঁড়ে ফেলে দিয়েছে, যখন দরকার সে আল্লামা শফির সাথে সে চুক্তি করেছে, তারপরে সে কি মদিনা সনদের উপরে দেশ চালাবে কী কী সব বলেছে। কিন্তু কারণ এইসব বিষয় তো দেখেছি, যদিও সে একটা সেকুলার অবয়ব তার মধ্যে সে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে এবং জঙ্গি কার্ড খেলেছে। এটা নিউ ইয়র্ক টাইমস এডিটোরিয়াল লিখেছে যে শেখ হাসিনা কীভাবে বিদেশিদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা থাকলে জঙ্গিবাদের উত্থান হবে না, কিন্তু এটাও যে তার একটা অভিনয় সেটা সারা দুনিয়া জানে। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এইটার কোনো স্থান নাই, এখানে কোনো জঙ্গিবাদ, কোনো ধর্মভিত্তিক একটা মানে শোষণ ব্যবস্থা গড়ে তোলা ইন দ্য নেম অফ ইসলাম, এইটার কোনো স্থান নাই এবং এই জায়গাটাতে পৃথিবী এই জায়গাটাতে নেই। তো যুক্তরাষ্ট্রের মানে তারা খুব এঙ্গেজ হয় এইসব বিষয়ে, যে তারা বোঝার চেষ্টা করে নিজের আসলেই কতটুকু তারা মানে ডেমোক্রেটিক, কতটুকু তারা মডারেট এবং কতটুকু তারা মানে প্র্যাকটিস করছে এই বিষয়গুলোতে। আপনার কাছে জানতে চাই যে ইন্দো প্যাসিফিক এরিয়াতে কোয়াড এবং আকোসের আলাদা প্রয়োজনীয়তা কেন বলে আপনি মনে করেন? না, এগুলো হলো যুক্তরাষ্ট্রের তাদের নিজস্ব পলিসি। এই তারা বিভিন্ন স্মল গ্রুপে তারা, কারণ এখানে না পলিটিক্যাল যে বিষয় আছে, যেখানে রয়েছে নেটোর প্রয়োজনীয়তা, সেখানে তারা এট দ্য সেম টাইম তারা মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে তারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়, তার পলিসির সাথে সকলকে একীভূত করতে চায়। এটা একটা চাইনিজ একটা ইনভলভমেন্টের, চায়নাকে কমব্যাট করা, চায়নাকে মোকাবিলা করা, এট দ্য সেম টাইম রাশিয়ার যে আগ্রাসন, এই আগ্রাসনগুলো মোকাবিলা করা। নানামুখী, রাশিয়ার তো নানামুখী আগ্রাসন, তারা একদিকে দেশকে আক্রমণ করছে, তারপরে সাইবার আক্রমণ করছে, নানা রকমই আগ্রাসন মোকাবেলায় তখন তারা মনে করে তাদের এলাই যারা, তাদের দুই ধরনের তারা করে, একটা হলো অ্যালায়েন্স, তারপরে পার্টনারশিপ। যত বেশি তারা এঙ্গেজ হতে পারে, তারা প্রায় এটা বলে, এবং একটা এই এঙ্গেজমেন্টের কারণে তারা এই সমস্ত ছোট ছোট গ্রুপে বিভক্ত হয় এবং তারা তাদের যে স্বার্থ, আঞ্চলিক যে স্বার্থ, আন্তর্জাতিক যে স্বার্থ, সেই স্বার্থগুলোকে এনশিওর করার জন্য তারা এই বিষয়গুলো আমার মনে হয় তারা প্রয়োজন মনে করে। তাদের প্রয়োজনীয়তাটা কতটুকু এটা তারা ভালো বলতে পারবে। শিগগিরই বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা চুক্তির সম্ভাবনা দেখেন কিনা আপনি? সহযোগিতা তো আছেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের, এটা দীর্ঘকাল থেকে আছে এবং আমি মনে করি বাংলাদেশের সিকিউরিটির জন্য এটা খুব জরুরি। যুক্তরাষ্ট্র যদি নাও চায় বাংলাদেশের যে অবস্থান, কারণ আমাদের এখানে নানামুখী থ্রেট আছে, আপনি একটু আগে প্রশ্ন করলেন জঙ্গিবাদের উত্থান, এটাও কিন্তু একটা বিশেষ জায়গা থেকে এটা কিন্তু এনকারেজ করা হয় দেখানোর জন্য, ওই একই ক্যাম্পেইন, একই প্রজেক্ট, যে এইভাবে। তো আমরা হঠাৎ দেখবেন আপনি খুব জঙ্গিবাদের উত্থান হচ্ছে, আবার হঠাৎ দেখবেন নাই। তো এগুলো কিন্তু কোথাও না কোথাও থেকে এটা ঢুকিয়ে দেওয়া হয় অথবা এনকারেজ করা হয় এইটা। তারপরে বাংলাদেশের যে একটা স্থায়ী নিরাপত্তার জন্যে আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাথে এঙ্গেজমেন্ট এই অঞ্চলে বাংলাদেশকে আরও অগ্রসর হওয়া উচিত, আরও ওয়ান স্টেপ হেড যাওয়া উচিত। আপনার কি মনে হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্য সুবিধা নিতে পারবে? অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা বাংলাদেশের প্রথমত হলো যুক্তরাষ্ট্র এই আকাঙ্ক্ষাকে সাপোর্ট করেছে, মানুষের যে আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে যুক্তরাষ্ট্র তাকেও সাপোর্ট করেছে। আপনি দেখবেন সেদিনও যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল এসছে, হাই লেভেল ডেলিগেশন, তারা কিন্তু 200 মিলিয়নের মতো তারা অ্যাসিস্ট্যান্স তারা সাইন করেছে এবং আরও সহযোগিতার ক্ষেত্র থাকবে, নানা ধরনের তাদের এঙ্গেজমেন্ট বাড়বে। তারা একটা স্টেবিলিটি চায়, স্টেবিলিটি হলে সেখানে বিনিয়োগ হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, সেটা খুব জরুরি। আরাকানের যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? প্রথমত হলো রোহিঙ্গাদের ব্যাপারে সবসময় তারা বলে তাদের সম্মানজনক তাদের প্রত্যাবর্তন, কারণ তাদেরকে যেইভাবে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের জীবন যেখানে হুমকির মুখে, তাদের রোহিঙ্গাদেরকে তাদের জীবন হানি হয়েছে, তারা এখানে একটা আশ্রিত হয়েছে। তো আবার তাদেরকে হুমকির মধ্যে ফেলা যায় না যতক্ষণ পর্যন্ত তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর না হবে। তারা প্রায় সবসময় বলে, জাতিসংঘ এটি বলে যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা এবং একটা ডায়ালগে যাওয়া। আমরা বিগত সরকারের সময় দেখি নাই কোনো মিনিংফুল কোনো ডায়ালগ, যাদের সঙ্গে তারা ঘনিষ্ঠ তাদের মাধ্যমে কথা বলা এবং সেখানে এই বিষয়গুলোকে সুরাহা করা। কারণ তাদের প্রত্যাবর্তনটা তো সেফ হতে হবে, আপনি তাদেরকে আবার গর্তের মধ্যে ফেলে দিতে পারেন না, তারাও তো মানুষ। তো তারাও, সুতরাং এই বিষয়টাতে আমার মনে হয় যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তনের বিষয়ে যথেষ্ট কনসার্ন আছে, যে নিরাপদ তাদের প্রত্যাবর্তন না হলে যুক্তরাষ্ট্র বলেন, জাতিসংঘ বলেন, ওয়েস্টার্ন মানবতাবাদী রাষ্ট্র বলেন, কেউ এটা সমর্থন করবে না। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিচার বাংলাদেশে হলে সেটা আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, বা আপনি কি মনে করেন কিনা শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত?
আমি মনে করি আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত, বাট এখানে কিছু ইফস অ্যান্ড বাটস আছে। যে অপরাধী তার বিচার করতে হবে, কে মানে খুশি হলো আর কে বেজার হলো সেটা বিষয় না, বরং সে অপরাধ করেছে কিনা, সে অপরাধী কিনা, এবং তার বিচার ন্যায় বিচার হচ্ছে কিনা, জাস্টিস এনশিওর করতে হবে। তো আমার মনে হয় শেখ হাসিনার, এবং এটা তো দিনের আলোতে মতো পরিষ্কার, শেখ হাসিনা শুট অন সাইট অর্ডার দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে, মানুষকে খুন করেছে, সে বলেছেও, সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে কেমনে শায়েস্তা করতে হয় আমি জানি, এগুলোই তো তার জন্য যথেষ্ট। এবং তার অফিসাররাও জানে সে কীভাবে তাদের অফিসারদেরকে ব্যবহার করেছে গুলি করার জন্যে। সুতরাং এই সাবস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে তাকে বিচারের মুখোমুখি করা, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এটা করতেই হবে। সে যেই হোক, যেই অপরাধের সঙ্গে জড়িত, সে সাবেক প্রধানমন্ত্রী হোক আর সে সাধারণ নাগরিক হোক, তাকে তো বিচারের আওতায় আনতেই হবে। জনাব মুশফিকুল ফজল আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জাগো নিউজের পক্ষ থেকে, আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ আপনাকে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।